এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। জুনিয়র ডাক্তার আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে সকাল সকাল বিধাননগর পুলিশের বিশাল বাহিনী তল্লাশির জন্যই কিন্তু বিধাননগর পুলিশের বিশাল বাহিনী তার বাড়িতে গিয়ে হাজির হয়েছিল। সাথে সাথে জুনিয়র ডাক্তারের বাড়িতে এরকম পুলিশের যে তল্লাশি, সেই তল্লাশির কিন্তু বিরোধিতায় বিক্ষোভ দেখাচ্ছে সিনিয়র এবং জুনিয়র ডাক্তারের অ্যাসোসিয়েশন ফ্রন্টের তরফ থেকে সকলেই। বিধাননগর পুলিশ কমিশনারের অফিসের সামনে গিয়ে রীতিমতন ডাক্তারদের বিক্ষোভ, দেখাবো সেই ছবি। তুমি আমি আবার কে, এই লড়াই লড়ছে কারা? সোজা যাদের শির তারা। এই লড়াই লড়ছে কারা? সোজা যাদের শির তারা। এই লড়াই লড়ছে কারা? সোজা যাদের শির তারা। রাজপথেতে হাঁটছে কারা? সোজা যাদের শির তারা। রাজপথেতে হাঁটছে কারা? সোজা যাদের শির তারা। এটা তো একটা আইনি প্রক্রিয়া, এটা নিয়ে আইনগতভাবেই যা উত্তর দেওয়া হবে। যদি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, অবশ্যই একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে অবশ্যই জিজ্ঞাসাবাদের জন্য আসা হবে। আশফাক নিশ্চয়ই আসবে তার লয়ারের সাথে কথা বলে। তো আমরা আজকে যেই জন্য এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ঠিক কী কারণে নোটিশ পাঠানো হচ্ছে। এই যে আজকে সন্দীপ ঘোষ, আশিস পান্ডের মতো লোক, তারা এতদিন ধরে বেআইনি ওষুধের কারবার করলো, তারা আজকে জেলে রয়েছে। কলকাতা পুলিশ তো আজ অবধি তাদের কোনো জিজ্ঞাসাবাদ করলো না। প্রত্যেকটা জায়গায় মেডিকেল কলেজগুলোতে যে থ্রেড কালচার চলছে, অসংখ্য দুর্নীতির যে খোঁজ রয়েছে, তার জন্য কোনো জিজ্ঞাসাবাদ হচ্ছে না। অন্যদিকে কেবলমাত্র আজকে আশফাককে ডাকা হচ্ছে। আশফাককে ডাকার উদ্দেশ্য কি এটাই যে অন্যায়ের প্রতিবাদ করেছে, ও অন্যায়ের প্রতিবাদ করে গলার জোর দেখিয়েছে, সেই জন্যই কি তাকে এরকম এই জিনিসটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। যদি এরকম জিনিস হয় যে মেডিকেল কাউন্সিলে কোনো তার নামে অভিযোগ জমা পড়ে, তার যদি যথাযথ কোনো অভিযোগ থাকে, তার জন্য মেডিকেল কাউন্সিলে তাকে ডাকা এবং সেখানে তাদের তদন্ত করা, এইটাই আমি প্রায়শই দেখে এসেছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে একেবারে ক্রিমিনাল কেস দিয়ে তাকে একদম তার বাড়িতে পুলিশ যাচ্ছে। একদম ভোরবেলা 7টার সময় দেখা যাচ্ছে যে 30-40 জন পুলিশ গিয়ে বাড়িতে হাজির হচ্ছে, গ্রামের বাড়িতে, যেখানে সে এই যে জিজ্ঞাসাবাদের প্রশ্ন বলছেন, তা আগেই সেটা করা যেত। আগেই যদি তার সঙ্গে কোনো প্রশ্নোত্তরের কোনো বিষয় থাকতো, আশফাক নিজেই সে তাকে জানা যেত। আরজিকর এখান থেকে বেশি দূরে নয়, আরজিকর থেকে এখানে ডাকা যেত। তো সেই কোনোটা না করে যে ভয় দেখানোর উদ্দেশ্য, আমাদের এটা স্পষ্টতই মনে হচ্ছে এটা একটা প্রতিহিংসামূলক একটা আচরণ। এবং শুধু আশফাক নয়, এবং আমাদের ধারণা এটা আস্তে আস্তে আশফাককে দিয়ে একটাভাবে হচ্ছে প্রত্যেকেই যারা আমরা প্রতিবাদের সামনে এগিয়ে এসেছি, তাদের প্রত্যেকেই এরকমভাবে একটাভাবে হেনস্থা করা, একটা পুলিশে হেনস্থার একটা ছাপ রাখা হচ্ছে, যাতে কেউ প্রতিবাদ না করে। আমরা এটাই মনে করছি। আজকে এই নোটিশ পাওয়ার পর আশফাকের সঙ্গে কথা হয়েছে? আশফাকের সাথে কথা হয়েছে, ও তার লয়ারের সাথে, আইনজীবীর সাথে এটা নিয়ে পরামর্শ করছে, এরকমটাই সে জানিয়েছে। মেডিকেল কাউন্সিল থেকে যে চিঠি দেওয়া হচ্ছে সেখানেও তো রেজিস্টারে কোনো সই নেই, কোনো ডেট নেই। দেখুন, মেডিকেল কাউন্সিলের কোনো চিঠি, প্রথম কথা আমার কথা মতো, আমার জানা মতে আশফাকের কাছ অবধি পৌঁছয়নি। আমরা একটা হোয়াটসঅ্যাপ দেখতে পেয়েছি একটা নোটিশ, এবং সেখানে আবার যে রেজিস্ট্রার কী করে থাকবে, যে রেজিস্ট্রার মানস চক্রবর্তী তিনিই তো জানি না, মানে স্বাস্থ্য ভবন বলছে তাকে সরিয়ে দিতে হবে। মানে আমরা গোটার ব্যাপারটাই বুঝতে পারছি না যে যারা ডাকছে মেডিকেল কাউন্সিল, যে মেডিকেল কাউন্সিল নিজেকে নিয়ে ভুরি অভিযোগ, তারা নিজেরা হচ্ছে এই গোটা ব্যাপারটা করছে, তারা পুলিশ পাঠাচ্ছে, তারা পুলিশের কাছে অভিযোগ করছে। গোটা ব্যাপারটাই আসলে কিছুই নয়, এটা এত জটিল বিষয় নয়, ব্যাপারটা আসলে অত্যন্ত সহজ। ব্যাপারটা যারা আন্দোলন করেছে, আন্দোলনে প্রতিবাদ করতে চাইছে, তাদের কণ্ঠরোধের জন্য তাদেরকে একটাভাবে হেনস্থা করার চেষ্টা চলছে বলেই আমাদের মনে হচ্ছে। দেখুন, আমাদের এখানে আসার বক্তব্য আজকে গোটাটাই একটা প্রতীকী প্রতিবাদ, ঠিক আছে? তার কারণ হচ্ছে এরকমভাবে আমাদের কালকে, আপনারা জানেন, কালকে 18 তারিখ, কালকে অভয়ার যে ন্যায় বিচার তার রায়দান হয়েছে, কালকে শিয়ালদা কোর্টে আমাদের জমায়েত হয়েছে। আমরা প্রত্যেকটা এই যে পুলিশে হেনস্থা হলো, এর প্রতিবাদ যদি আমরা অন্তত আমরা যেটা করতে চাই, আমরা পুলিশ কমিশনারের সাথে দেখা করতে চাই এবং বিষয়টা জানতে চাই। আমাদের অন্য কোনো বিষয় নেই যে ঠিক কেন হলো। যদি তাদের কোনো নির্দিষ্ট অভিযোগ থাকবে, তাকে আগে, ঠিক যেমন আজকে একটা আইনি পদ্ধতি মেনে তারা বলছেন আইনি পদ্ধতি মেনে তারা সার্চ করেছেন, কিন্তু একটা গ্রামের বাড়িতে 30-40টা মানে জঙ্গি খুঁজতে, টেরোরিস্ট খুঁজতে গেলে এরকম আমরা তৎপরতা দেই। এই অতি সক্রিয়তার মানে কি? বিধাননগর পুলিশ যাচ্ছে কাকদ্বীপের একটা গ্রামে, 30-40টা পুলিশ গাড়ি করে, বাইকে করে, এবং পৌঁছচ্ছে সেখানে, এবং সেখানে গিয়ে তারা তার ঘর সার্চ করছে। কি সার্চ করছে? প্রেসক্রিপশন। আমরা কোনোদিন শুনেছি একটা প্রেসক্রিপশন সার্চ করার জন্য পুলিশি এতে অতি সক্রিয়তা? তো এই অতি সক্রিয়তার মানে বুঝতে আমাদের কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। এর আগেও আপনারা হয়তো সবাই জানেন না, আমরা মিডিয়ার কাছে অতটা জানাইনি, আমাদের এক অনশনকারী সহযোদ্ধা, তার বাড়িতে 150 কোটি টাকার লিগ্যাল লস্যুট পাঠানো হয়েছিল যে সে নাকি মাইক বাজিয়েছে, সেই জন্য তার হার্ট অ্যাটাক হয়েছে। আমরা পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে সেটা ফেক, সেই জন্য আমরা মিডিয়ার কাছে জানাইনি। এভাবে বিভিন্নভাবে কিন্তু এই ভয় দেখানোর খেলাটা চলছে, এবং তার প্রতিবাদ করতে আজকে আমাদের জড়ো হওয়া এবং কমিশনারেটের সাথে আমরা দেখা করতে, এই জিনিসটা আমরা জানতে চাইব যে
ঠিক কি জন্য এই গোটা ব্যাপার লিগ্যাল কারণ তো আমরা বুঝতে পারছি যে তারা লিগ্যালভাবে কাজ করেছেন, কিন্তু কি প্রয়োজন হলো যে এত সকালবেলা আশফাককে আগে নোটিশ না করে বা আগে না জানিয়ে তার বাড়িতে 30-40 জন পুলিশ পৌঁছে যাওয়ার, সেই বিষয়টাই আমরা জিজ্ঞাসা করবো এবং তাদের যদি ভয় দেখানোর কোনো উদ্দেশ্য থাকে সেটাতে যে তারা সফল হবেন না এটুকুই বলার থাকবে আমাদের। আমার নাম দেবাশিস হালদার। আশফাকুল্লাহ নাইয়ারকে নোটিশ পাঠানো হয়েছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা থেকে। তাকে তলব করা হয়েছে এবং চলতি সপ্তাহে তাকে আসতে হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আশফাকুল্লাহ নাইয়ার কি হচ্ছে অপরাধ না, অপরাধ হচ্ছে সে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে, সে অভয়ার বিচার চেয়েছে, অভয়ার বিচারের দাবিতে যে আন্দোলন তাতে সে থেকেছে, রাস্তায় বসে অনশন করেছে, এইটুকুই তার অপরাধ। সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্সের থানার পুলিশ তাকে যে নোটিশ পাঠিয়েছে কি তা হচ্ছে যে দেখাচ্ছে কোন একটা দোকানে সে বসে চিকিৎসা করে কিছু মানুষের, সেই দোকানের অ্যাডভার্টাইজমেন্টে ওখানে পাশের বোর্ডে হচ্ছে যে নাকি ওকে MSc-NT বলে দেখানো হয়েছে এবং ও MSc-NT করছে, পরীক্ষা দিয়েছে, করছিল। ও যদি নিজে তাও কিছু হচ্ছে যে তার প্যাডে রাইটিং প্যাডে লিখতো, নিজের হাতে লিখতো, তাও একটা বোঝা যেত যে হচ্ছে যে দোকানদার কি লিখবে, কি লিখেছে, ও খেয়াল করেছে কি করেনি, এসব হাজার একটা প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের পুলিশের ভূমিকা। অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদের বিরুদ্ধে মলেস্টেশন, তোলাবাজির হাজারো অভিযোগ প্রমাণসহ জমা পড়েছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ভবনে। কই পুলিশ পাঠায় যায়নি তো অভিকদের বাড়িতে, বিরূপাক্ষ বিশ্বাসের বাড়িতে। সন্দীপ ঘোষ এইভাবে এত দুর্নীতি করেছে, কই তার আগে তো কোনোদিন 9ই আগস্টের আগে পুলিশ কোনোদিন সন্দীপ ঘোষের বাড়িতে যায়নি। এত চোর ডাকাত ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ যাচ্ছে না তাদের বাড়ি, অথচ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে বা হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদ করলে তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যে চলছে একটা সরকার, প্রশাসন চলছে যারা অপরাধীদের বন্ধু সরকার, অপরাধীদের বার্তা দিতে চাইছে তোমরা অপরাধ করো অবাধে, আমরা মদত দেব, আর যদি তোমাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে আমরা তাদেরকে হয়রান করবার জন্য যা যা করার রাষ্ট্রীয় দমনপীড়ন নামিয়ে আনবো। এই রকম একটা স্বৈরাচার চলছে আমাদের রাজ্যে। দেখুন, আশফাকের ব্যাপারে আমরা সকলেই জানি যে আন্দোলনের প্রথম দিন থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং কি কারণে আশফাকের বাড়িতে 30-40 জন পুলিশ সকালবেলায় চলে গেল এবং উইদাউট কোনো নোটিশ, তাই তো কোনো নোটিশ ছাড়াই আশফাকের বাড়িতে চলে গেল, মানে এইটা খুব অবাক লাগছে। কেন গেল সেই উত্তর আমরা জানতে এসেছি। হ্যাঁ, মানে আমি সেটাই জানতে চাই, দাদা জিজ্ঞাসাবাদ করেছেন, নোটিশ করেছেন, খুবই ভালো কথা। তাহলে উইদাউট নোটিশ ওনাকে প্রায়ের কোনো ইনফরমেশন বা নোটিশ ছাড়া ওনার বাড়িতে গেলেন কেন? আর আশফাক তো ওনার বাড়িতে নয়, আশফাক ছিল আরজি করে। যদি কিছু জিজ্ঞাসাবাদ দরকারই ছিল আশফাকের কাছেই যেতে পারতো, আশফাককে ডেকে পাঠাতো। দেখার কিছু নেই, কারণ অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে বলে এই ব্যক্তি আক্রমণ, এটা তো খুব স্বাভাবিক, অপ্রত্যাশিত নয়, ইটস ভেরি প্রত্যাশিত। হ্যাঁ, আশফাকের সাথে কথা হয়েছে, খুবই মানসিকভাবে বিব্রত হয়ে আছে, ঘেটে আছেও, কারণ স্বভাবতই ওর গ্রামের একটি ছেলে এবং ওর গ্রামে যেভাবে 30-40 জন পুলিশ গিয়ে যেভাবে বাড়িতে যেরকমভাবে তদন্ত চালিয়েছে, সেটা ওনার বাড়িতে ওর মা, ওর বউ এবং দাদা বৌদি সবাই ছিলেন, তো খানিকটা ঘাবড়েই আছে, খানিকটা আছে। তবে আশফাক যেটা বলেছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি আগেও, ভবিষ্যতে আবারও বলবো।